নির্বাচনের বিষয়ে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশন ও সরকারের ভূমিকায় হতাশ বিএনপি, জানালেন সালাউদ্দিন। পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম সেই বিষয়গুলো নেই। নভেম্বরে গণভোটের দাবিতে ইসিতে কাল স্মারকলিপি দেবে জামায়াত সহ ৮ দলীয় জোট। ভোট না হলেও জুলাই সনদ বাস্তবায়নের দাবি। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। বাস্তবায়ন আদেশ বিল প্রকাশের আগে জুলাই সনদে স্বাক্ষর নয়, আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এনসিপি। বিলম্ব না করে সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান। নির্বাচনে আসন সমঝোতায় জামায়াত। জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দলের সঙ্গে। এ নিয়ে কোনো উদ্বেগ নেই বিএনপির, জানালেন হাফিজউদ্দিন। জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত। জামাত ইসলামকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না। মেট্রো রেলের দুর্ঘটনা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। নিহত কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল। অপরাধ দমন অভিযান ঘিরে রণক্ষেত্র ব্রাজিলের রিও ডি জেনেরো। একদিনে নিহত 64, অধিকাংশই গ্যাং সদস্য, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই সনদে নোট অব ডিসেন্টের উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকার পরও বাস্তবায়ন প্রতিক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে দেশে বিভক্তি ততই বাড়ছে। জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা। এর ব্যত্যয় ঘটলে দায় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহন করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যতক্ষণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বৈধতা না দেবে ততক্ষণ কোনো সংস্কারই বৈধ হবে না। নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকায় বিএনপি হতাশ। এই কমিশনের সুপারিশে ঐক্য নয়, বরং জাতি বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। কমিশনের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি। আরো বলেন, কমিশন উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংক্রান্ত একটি বিষয়ে আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারির অপেক্ষা করছে। কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ আশা করেন না বলেও জানান তিনি। তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। আমরা তাদের ঐকমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
বলেন যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোট হবে সেখানে কি আছে তা জানানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে কাল ইসির নিকট স্মারকলিপি দেবে জামায়াত সহ সমমনা 8টি রাজনৈতিক দল। এছাড়া 3 নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহৎ কর্মসূচি দেওয়ারও কথা জানানো হয় এ সময়। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে মগবাজারে কমনওয়েলথের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তার সমাধান করতে হবে। আর নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে। ফার্স্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে সময় আছে কিনা, ইয়েস সময় আছে। বাংলাদেশে 2টাই গণভোট হয়েছে 17 দিনের ব্যবধানে, 21 দিনের ব্যবধানে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে এনসিপি জড়াবে না উল্লেখ করে পাটোয়ারি বলেন, সুষ্ঠু গণভোট আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে। এছাড়া কমিশনের সুপারিশের বিকল্প অর্থাৎ সংস্কার পরিষদ সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি কার্যকর করতে সরকারের কাছে দাবিও জানিয়েছে এনসিপি। ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর মহানগর জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে শুরু হয়েছে সাক্ষাৎকার কার্যক্রম। সকাল থেকে নগরীর পর্যটন মোটেলে শুরু হয় এ সম্পর্কিত আনুষ্ঠানিক কাজ। উপস্থিত রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। এর আগে সকালে সদস্য সচিব সহ অন্যান্যদের অভ্যর্থনা প্রদান করে স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, প্রার্থীরা যে সিভি দিয়েছেন তার আলোকে সাক্ষাৎকার চলছে। বিকেল 4:30টায় মিডিয়া ব্রিফিং করার কথা রয়েছে এনসিপি নেতাদের। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই, মতৈক্য আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান হবে। সকালে এক সেমিনারে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই যে রিফর্ম প্রপোজালগুলো এসছে, এইগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায়, এই চ্যালেঞ্জটা এসছে। যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে, সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। এটা অনৈক্য না, এটা মতানৈক্য, এবং রাজনীতিতে তো মতানৈক্য থাকবেই, গণতন্ত্রে মতানৈক্য থাকবেই। আসন সমঝোতার নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দল, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর। এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। জামায়াত শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে শরিকদের কাছে। নেতারা জানান, আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকে জোট না গড়ে আসন সমঝোতায় যাচ্ছেন তারা। অবশ্য এমন ঘটনা বিএনপি শিবিরে তেমন উদ্বেগ তৈরি করতে পারেনি। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ইসলামপন্থী দলগুলোর। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে ছেদ পড়ে।
পিআর সহ নানা দাবিতে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলেও পরস্পরের আরও কাছাকাছি আসে ধর্মভিত্তিক দলগুলো। সম্ভাবনা তৈরি হয় নির্বাচনী জোট গড়ার। দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হবে, নির্বাচনী সমঝোতা হবে। সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। দেশের কওমি ঘরানার বেশিরভাগ বড় দল দেওবন্দ আদর্শের, যাদের সাথে মওদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামায়াতের। কিন্তু সেই আকিদাগত দ্বন্দ্ব সরিয়ে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা যেতে চায় ইসলামপন্থী 5টি দল। 300 আসনের অন্তত 100 আসন চায় ইসলামী আন্দোলন, মামুনুল হক চায় 50টি, বাকি 3 দলেরও দাবি 70 থেকে 80টি আসন। যাদের মূল এজেন্ডাই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। অর্ধশত অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছেন। একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে, যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে প্রায়োরিটি দেওয়া হবে, তাদের প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ। তাতে কেউ কম পাবে, কেউ বেশি পাবে। তফসিলের পরপরই আমরা এই সমঝোতার যে অবস্থানটা তৈরি করবো, স্পষ্ট করবো। এমন কৌশলের পাল্টা জবাবে দেহবন্ধ আদর্শের ইসলামী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। এরই মধ্যে কওমি ঘরানার সবচেয়ে পুরনো দল জমিয়তে ওলামায়ে ইসলামীর 4 নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির নেতা হাফিজউদ্দিনের দাবি, ভোটের মাঠে জামায়াত জোটের প্রভাব নেই। অনেক 0+0+0 is 0, সুতরাং এগুলো দিয়ে আমরা অত চিন্তা করি না। তবে বিএনপিও তো ইসলামী ভাবধারার দল, আমরাও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সুতরাং ইসলামের জিগির তোলা নির্বাচনের আগে এটি দেশের জন্য সঠিক আচরণ নয়। জামাত ইসলামকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না। আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটের একক কোনো নেতৃত্ব থাকছে না। তবে সুরাহা হয়নি জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রবিবার দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সোমবার সকালে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম নিহত হন এবং বছরখানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় তখন নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি, তাই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দ্বিপাক্ষিক উন্নয়নকে সহজ করবে বলে মনে করেন সফররত জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান স্ট্রাটফ। সফরে স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে আরও বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানান তিনি। সহকর্মী আহমেদ রেজাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন 2 দিনের সফরে আসা এই উপমন্ত্রী। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই ঢাকার ট্রাফিক জ্যামের মুখোমুখি হলেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান স্ট্রাটফ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই বলছিলেন, ভীষণ ব্যস্ত শহর, ট্রাফিক অবিশ্বাস্য, তবু আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে। It's crazy traffic, you're absolutely right. It's quite astonishing to me that everything somehow functions as well. তবে ট্রাফিকের আলোচনা ছাপিয়ে এই দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা চান এই জার্মান সংসদ সদস্য। জানান, পরিবার ও দেশকে ভালো রাখতেই রাজনীতিতে তিনি। বাংলাদেশেও দেখতে চান নিরাপদ রাজনীতি। রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। আমি রাজনীতিতে এসেছি আমার 5 সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের প্রতিটি মা বাবার স্বপ্নও তো তাই, সন্তানের ভালো ভবিষ্যৎ গড়া। জ্বালানি খাতে সহায়তা বাড়াতে স্ট্রাটফ জানান, স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সহজ হবে বলেও মনে করেন তিনি।
We talked about a project for smart grids. স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা করেছি, যা নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জার্মানি শক্তি দক্ষতা বৃদ্ধি এবং সৌর ছাদ প্রকল্পের মতো উদ্যোগে সহায়তা করছে। আমি নিজে জ্বালানি বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেছি, তাই এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে থাকবে দেশটি। জার্মানি শুধু উন্নয়ন নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশের শক্তিশালী অংশীদার। আমরা ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে আছি এবং এই রূপান্তর যেন মসৃণভাবে হয় সেদিকেই কাজ করব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি রবিবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে সকালে এই শুনানি শুরু হয়। শুনানিতে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরই শুরু হয় গুম খুন এবং ধ্বংস হয় গণতন্ত্র। এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিশির মুনির আদালতকে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য পদ্ধতি, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তা বাতিল হয়। এর আগে তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মুনির আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। আমরা এটাও বলেছি যে আইনজীবীরাও তাদের দায়িত্ব তারা পালন করতে পারে না এই ফ্যাসিস্ট সরকারের কারণে এবং এই 13 অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার কারণে। আগামী দিনে আরো আর্গুমেন্ট হবে আপনার আগামী রবিবার। শিক্ষা ব্যবস্থায় এত পচন ধরেছে যে শুধু উপরের পর্যায়ে কিছু লোক রেখে দিয়ে সেটি ঠিক করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, কয়েকজন বিজ্ঞ মানুষদের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে দিলে তারাও বিব্রত হবেন। দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। গণতান্ত্রিক বাংলাদেশ তৈরিতে তরুণদের প্রয়োজন রয়েছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের নৃশংসতা দেখায় তরুণরা সবসময় অস্থিরতায় ভুগছে। তরুণরা দেশের জন্য কিছু করতে চায়, কিন্তু দিক নির্দেশনার অভাবে সেটি পারছে না। জুলাই অভ্যুত্থানে নৈতিক ও সামাজিক সচেতনতা তৈরি হওয়ায় শিক্ষিত নেতৃত্ব গড়ে উঠবে বলেও আশাবাদ উপদেষ্টার। নির্বাচন ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে জানিয়ে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এসব থামিয়ে সকলকে একটি অবস্থানে পৌঁছাতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। এই মুহূর্তে এত খারাপ অবস্থা যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলাম আর আমাদের শিক্ষা ভালো হয়ে যাবে, আমি তা মনে করি না। শিক্ষা এত পচন ধরেছে, এর আস্তে আস্তে কিছু কিছু মৌলিক জায়গায় আগে ঠিকঠাক না করলে কয়েকজনকে উপরে বসিয়ে দিয়ে আপনারা শিক্ষা সম্বন্ধে কি ভাবেন, এতে দিয়ে কোনো লাভ হবে না। খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পায় 2011 সালে। গত 13 বছরে 5 বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে। তবে বাস্তবে কাজ চলছে এখনো। এটি এখন নিরাপত্তার প্রতীক নয়, দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবে আলোচনায়। অনুসন্ধানে বেরিয়ে আসে, যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য, কমিশনের ভাগ বাটোয়ারা, রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র। খুলনার চক আসানখালী এলাকা 30 একর জমির উপর গড়ে উঠেছে জেলা কারাগার। নির্মাণ ব্যয় 288 কোটি টাকা। কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2011 সালে। সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল 144 কোটি টাকা। এরপর গত 13 বছরে 5 বার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরের জুন মাসে, কিন্তু সরজমিনে দেখা যায় এখনো কাজ চলমান। কেন এতবার বাড়ল প্রকল্পের মেয়াদ? নির্মাণ ব্যয় বা দ্বিগুণ হলো কোন হিসেবে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, গণপূর্ত বিভাগের অধীনে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতের 39টি টেন্ডার শতভাগ নিয়ন্ত্রণে ছিল খুলনার শেখ পরিবার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেলের। 10% অগ্রিম টাকা নিয়ে তারা বুঝিয়ে দিত কাজ।
20টা ঠিকাদার টেন্ডার ড্রপ করতে পারতেছে না, যেহেতু একটা পছন্দের ঠিকাদার শেখবাড়ির থেকে নির্ধারণ করা হইতো। এইভাবে এই কাজগুলো দিচ্ছে। এরপরে কাজটা নেওয়ার পরে ওয়ার্ক অর্ডার নিত, ওয়ার্ক অর্ডার হওয়ার পরে এবার চিফ ইঞ্জিনিয়ারের রুমে টাকা দেওয়া লাগতো 1%। অভিযোগ আছে শেখ পরিবারের বাইরে টাকার ভাগ ঢুকেছে গণপূর্তের প্রকৌশলীদের পকেটেও। নির্বাহী প্রকৌশলী নিয়েছেন 1%, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা নিয়েছেন 0.5% টাকা। শুধু তাই নয়, অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বেশিরভাগ কাজ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। গণপূর্ত বিভাগ কাজ দেওয়ার ক্ষেত্রে টাকা পায়নি, এটা তাদের বাইরে। তারা শুধু বিল হওয়ার সময় বা যখন ঠিকাদারদের একটা বিল করা হইতো, এমবি সই করা হইতো বা চেক পাইতো, তখন চেকের পরে ঠিকাদাররা 1% টাকা এক্সেন্ডে দিত, 0.5% টাকা এসডিরে দিত। প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ পেয়েছিল নড়াইলের মেসাস ইডেন প্রাইজ, কিন্তু কাজ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও খুলনার প্রথম শ্রেণীর ঠিকাদার SM মেজবাহ হোসেন বুরুজ। কাজ চলাকালেই 2016 সালে তিনি মারা যান। মৃত্যুর আগেই তার কাজের চেয়ে 10% বেশি টাকা তুলে নেন তিনি, ফলে কাজ বন্ধ থাকে দীর্ঘদিন। পরে মূল ঠিকাদারকে দিয়ে ভরাটের কাজ করানো হয়। অভিযোগ রয়েছে লোকসান হওয়ায় তিনি যথাযথভাবে বালু ভরাটি করেননি। বাইপাস সড়কের মেন রাস্তা থেকে প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফিট নিচে আছে। সাধারণত মেন বিল রাস্তা থেকে উপরে থাকার কথা, তো যখন বেশি বৃষ্টি হয় ভিতরে পানিতে ডুবে যায়, রাস্তাগুলো ম্যাক্সিমামে ডুবে যায়, তখন দেখা যাচ্ছে স্থাপনাগুলো একটু সেতে হয়ে যায়। গণপূর্তের কাছে খুলনা জেলা কারাগার একটি মেগা প্রকল্প, তবে অনুমোদনের আগে কোনো সমীক্ষাই হয়নি। কেন এমন হলো প্রশ্নের উত্তরে সর্বশেষ প্রকল্প পরিচালক জানালেন, কিছুই জানা নেই তার। তখন মনে করে নাই, এটা তো 12-14 বছর আগে প্রকল্প ছিল, 14-15 বছর হয়ে যাচ্ছে আর কি। কারণটা এটা বিভিন্ন কারণ, এটা তো এক ব্যক্তি বলা যাবে না। এটা তো হয়তো ল্যান্ড একুইজিশন ছিল না, জায়গা কিনতে সময় লাগছে, এগুলো লং টাইম হচ্ছে আর কি। তবে গণপূর্তের দাবি কোনো অনিয়মই হয়নি। জমি অধিগ্রহণে বিলম্বের কারণে কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি। জমি অধিগ্রহণে অনেকটা সময় পার হয়ে যায়। এরপরে দরপত্র আহ্বান থেকে শুরু করে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে ডিপিপি রিভাইজের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কয়েক ধাপেই ডিপিপি রিভাইজ হয়েছে, এই রিভাইজেও সময়টা চলে যায়। সব মিলিয়ে যখন এইভাবেই আসলে প্রজেক্টের সময়টা বেশি লেগেছে। নাগরিক নেতারা বলছেন, শুরু থেকেই প্রকল্প ঘিরে বেশ কিছু অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খোলেনি। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। প্রকল্প তাদের কাছে আমাদের কাছে মুখ্য মনে হয় না। মুখ্য হয়েছে যে একটা প্রকল্প হলে তাদের কমিশনের ব্যবস্থা হবে, এবং তারাই শুধু না, এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন। এত অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগের মধ্যেই আগামী 1 নভেম্বর 100 বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করার কথা রয়েছে। আমাদের পরিকল্পনা হয়েছে 100 জন বন্দী নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখবো এটা আসলে আমরা কি সমস্যা ফেস করতেছি। রাষ্ট্রের টাকা, রাজনৈতিক প্রভাব আর উন্নয়নের দেয়ালের আড়ালে লুকানো দুর্নীতি। খুলনার নতুন কারাগার যেন তারই জীবন্ত উদাহরণ। দুর্নীতির দেয়ালে দাঁড়িয়ে এই কারাগার কতটা হবে নিরাপত্তার প্রতীক আর কতটা হবে লুটপাটের স্মারক, সেই প্রশ্ন খুলনার সাধারণ মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। খুলনার দৌলতপুর থানা এলাকায় একই দিনে 2 বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। হামলা, ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে গতরাতে দৌলতপুর থানায় মামলা 2টি হয়। 11 জনের নাম উল্লেখ করে মামলা করেন রড সিমেন্ট ব্যবসায়ী মেহেদির স্ত্রী। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় হামলাকারীদের। এই ঘটনায় ওসমান ও সেলিম নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করেন আরেক ভুক্তভোগী কুয়েটের কম্পিউটার অপারেটর মহসিন শেখ। গতকাল ভোরে সন্ত্রাসীদের একটি দল মোটরসাইকেলে ব্যবসায়ী মেহেদির বাড়ির সামনে প্রথমে গুলিবর্ষণ করে, এরপর মহসিন শেখের বাড়িতেও একইভাবে হামলা হয়। অপরাধ প্রবণতা কমাতে 2017 সালে যশোর শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় 130টি সিসি ক্যামেরা। নজরদারির অভাবে 1.5 বছরের মাথায় বেশিরভাগই হয়ে যায় অকেজো। এরপর থেকে এখনো একই অবস্থায় পড়ে আছে ক্যামেরাগুলো, কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে মানুষের ভিড় আর যানবাহনের চাপ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বসানো আছে সিসি ক্যামেরার জাল, কিন্তু বেশিরভাগই নাম কাওয়াস্তে, বহুদিন ধরেই নষ্ট। তাই বলা যায় চোখ আছে অথচ দৃষ্টি নেই। 2017 সালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় 130টি সিসি ক্যামেরা। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বছর দেড়েকের মধ্যেই অকেজো হয়ে পড়ে বেশিরভাগ। এরপর থেকেই কোনোটির সংযোগ তার ছেঁড়া, কোনোটি আবার ঢেকে গেছে ডালপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির আড়ালে। সিসি ক্যামেরা 3-4 বছর ধরে নষ্ট হয়ে রয়েছে, একটা এদিকে ঝুলে রয়েছে, একটা ওইদিকে ঝুলে রয়েছে। অপরাধীর সাথে যারা জড়িত তারা অনেক ক্ষেত্রে নিরাপদে তারা যশোর শহরেই এই অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকছে। দীর্ঘদিন ধরে এসব সিসি ক্যামেরা অকেজো থাকায় ক্ষুব্ধ নগরবাসী। অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হয়েছে সরকারি সম্পদ। ক্যামেরায় কোন রকম কোনো কিছুই সচল না থাকার কারণে কোনো ফুটেজ আসে নাই, যার কারণে আমাদের প্রতিষ্ঠানের চুরি সংগঠিত কোনো কিছু শনাক্ত করা সম্ভব হয়নি। যদি সিসি ক্যামেরাটা থাকে তাহলে আমরা সাধারণ যে নাগরিক তারা খুব সহজেই নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি। সংরক্ষণ না করলেই নষ্ট হবে, আর নষ্ট হলে পরে ওটাকে আবার নতুন করে করার জন্য টেন্ডার হবে, সেখানে বাণিজ্য হবে। তো এইসব ব্যাপার স্যাপার আছে। জেলা পুলিশ বলছে অপরাধ ও দোষী ব্যক্তিদের শনাক্তে সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব ক্যামেরা পুনরায় সারিয়ে তোলার আহ্বান তাদের। সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে তো অবশ্যই অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে আমরা আরও সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা সক্ষম হতাম। সিসি ক্যামেরার নষ্টের দায় যে কিছুটা হলেও তা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সবগুলো কার্যকর করার আশ্বাস পৌর প্রশাসকের। অনেকদিন ধরে সংস্কার করা হয় না আর কি। আমরা পুলিশ বিভাগের সাথে আলাপ করে আমাদের যে সকল অচল ক্যামেরা আছে সিসিটিভির, মানে যে সকল লাইনগুলো সচল নেই সেগুলো আমরা সচল করার ব্যবস্থা করব। এসব ক্যামেরাগুলো স্থাপনে ব্যয় হয়েছিল 16 লাখ টাকা। 130টির মধ্যে চুরি হয়েছে 20টি আর সচল আছে মাত্র 40টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় নগর ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। বেলা 11:30টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। আন্দোলনকারীরা বলেন বর্তমানে তাদের দৈনিক মজুরি 484 টাকা, যা দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা মজুরি পান 750 টাকা। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বলেন 30টি ওয়ার্ডের অন্তত 2500 শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে ন্যায্য মজুরি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 484 টাকা আমরা হাজিরা, আমরা রোদে পুরে আমরা কাজ করি, আমাদের মা বাপ নাই, কর্মকর্তারা আমাদের ঘুরে তাকায়, আমাদেরকে দেখে না। নিত্য প্রয়োজনীয় যে এখন জিনিসপাতির দাম বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে আমাদের বেতন একদম নিম্ন। 700-800 টাকা কেজি মাংস সপ্তাহে তো আমরা একদিনও খেতে পারি না, মাসে হয়তো একদিন, তারপরেও শর্ট পড়ে যায়। গ্যাসের অভাবে প্রায় 8 মাস ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। পুনরায় উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। সকালে সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা। শ্রমিক কর্মচারীদের অভিযোগ, একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ রাখে। ফলে প্রতিদিন 4 কোটি টাকার ইউরিয়া উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কারখানাটি। অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চলতি বছরের 1 মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধরা বলেন, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সোহরাব হোসেনকে কয়েকদিন আগে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে, কিন্তু এর আগে যেসব প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন সেখানেই দুর্নীতি করেছেন বলে অভিযোগ তাদের।
দ্রুত তাকে অপসারণের দাবি জানায় শিক্ষার্থীরা। একাধিক প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, আমরা এমন দুর্নীতিবাজ প্রিন্সিপালকে আমাদের ক্যাম্পাসে চাই না। টাঙ্গাইলের নাগরপুর চৌহালি উপজেলার একমাত্র সংযোগ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘদিন সড়কের সংস্কারের কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়েই। মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এলজিইডির কর্মকর্তারা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠান মামলায় যাওয়ায় বন্ধ রয়েছে কাজ। বর্ষা মৌসুম শেষ হয়েছে বেশ আগেই, তবে এখনো রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন। খানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। এই চিত্র টাঙ্গাইলের। নাগরপুর থেকে গয়হাটা ইউনিয়ন হয়ে চৌহালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কটি দুই উপজেলার যাতায়াতের একমাত্র পথ, যার বেশিরভাগ অংশেই ছোট বড় গর্ত আর ভাঙাচোরা। কোনো কাম কাজ নাই, কিছু না, গাড়ি ঘোড়া সব অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন অ্যাক্সিডেন্ট হয়। খালি খুঁজে রাখতে তাইছেন নিজে বালু ফেলাইছে তাও দেখছি। রাস্তা ছোট, পানি এলে চলান যায় না, এই নিকের পানি হয় গিরাতুরি। কাইটা রাখছে কতদিন আগে? কাইটা রাখছে মেলা দিন ধরে। এমন পরিস্থিতিতে 2021-22 অর্থবছরে প্রায় 4,87 লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। নাগরপুর অংশের দায়িত্ব পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ। কাজ শেষ হওয়ার কথা গেল এপ্রিলে, কিন্তু 8 মাস আগে সড়কের একপাশের মাটি খুঁড়ে চলে যায় ঠিকাদার। এরপর থেকে বন্ধ রয়েছে সংস্কার প্রক্রিয়া। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। যখন গাড়ি পার্কিং করতে চায় তখন দেখা যায় যে একাধিক গাড়ি যখন লোড হয়, তো যারা হঠাৎ করে চিনে না বা জানে না, তো আসতে গেলে তাদের একটু তারা পড়ে যেতে চায়। কাইডে থুইছে, এই জন্য গাড়ি আটে না, সমস্যা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে বাদ দেয় এলজিইডি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সংস্কার কাজে চরম অবহেলা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কাজের মেয়াদ বৃদ্ধি না করায় মামলাও করেছেন তিনি। দুই সাইডে প্রায় বোধহয় আনুমানিক বলতেছি 35টা না 36টা ওই যে কারেন্টের খুঁটি আছে না, রাস্তাটা তো আছে 12 ফিট, হবে হইলো 18 ফিট। অনেক জায়গায় কাটতে গেলে ওই ইটা বাঁচতেছে, এইগুলো ওরা সরাই দেয় না, এটা তো ওগো দায়িত্ব। সম্প্রতি ঠিকাদার মামলা করার কারণে কাজটি আপাতত বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। দুপক্ষের দ্বন্দ্বে ভোগান্তিতে নাগরপুর ও চৌহালি উপজেলাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ম্যাচের ভুল শুধরে পরের 2 ম্যাচে টানা জয় তুলে সিরিজ জিততে চায় স্বাগতিকরা, বলছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। এদিকে সবশেষ 8 সিরিজের 7টিতেই হারের স্বাদ পাওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ম্যাচে জয় তুলে জিততে চায় আরেকটি সিরিজ। চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। বিপিএল এর মালিকানা নিতে আগ্রহ দেখিয়েছে আরও একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চায় ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। আর তাতে রাজশাহীর মতো চট্টগ্রাম থেকেও দল পেতে আবেদন করেছে একাধিক। সব মিলিয়ে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে মোট 11টি প্রতিষ্ঠান জমা দিয়েছে প্রয়োজনীয় কাগজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করে গেলবারের মালিকানা পাওয়া এসকিউ স্পোর্টস। তবে এখন থেকে মালিকানা বদলালেও একই থাকবে বিপিএল এর দলের নাম, সিদ্ধান্ত হয়েছে গভর্নিং কাউন্সিলের বৈঠকে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অপরাধ দমন অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে 64 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। মঙ্গলবারের ওই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রিও ডি জেনেরো। কর্তৃপক্ষ জানায় মাদক অপহরণ, হত্যা এবং নারী পাচারের মতো অপরাধের সাথে জড়িত এসব অপরাধীরা। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর ওপর ড্রোন দিয়েও হামলা করে গ্যাং সদস্যরা। ঠিক যেন সিনেমার কোনো অ্যাকশন দৃশ্য। অপরাধীদের অবস্থান লক্ষ্য করে চলছে নিরাপত্তা বাহিনীর মুহুর্মুহু গুলি। মঙ্গলবার রিও ডি জেনিরোর বিমানবন্দর সংলগ্ন এলাকায় চালানো হয় বিশেষ অভিযান। এতে অংশ নেয় 2500-এর বেশি সদস্য। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে চালানো হয় এই অভিযান, যার লক্ষ্য ছিল ব্রাজিলের বহুল আলোচিত রেড কমান্ড গ্যাং। অভিযান শুরুর পরপরই পাল্টা হামলা চালায় গ্যাং সদস্যরা। গুলির পাশাপাশি ড্রোন দিয়ে বোমা ছোড়া হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে। তারই প্রেক্ষিতে অভিযান আরও জোরদার করা হয়। সন্দেহভাজনদের দেখার সাথে সাথে গুলি করতে থাকেন যৌথ বাহিনীর সদস্যরা।
অভিযানস্থল থেকে বিভিন্ন ধরনের সমরাস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে 200 কেজির বেশি মাদক। কর্তৃপক্ষ বলছে মাদক ব্যবসা, নারী অপহরণ, হত্যা এবং গুমের মতো অপরাধের সাথে জড়িত এসব গ্যাং সদস্যরা। আমরা 2010 সালেও এ ধরনের অভিযান চালিয়েছিলাম, তবে এটি তার চেয়ে অনেক ব্যাপক। আমরা বিপুল পরিমাণ অস্ত্র এবং মাদক উদ্ধার করতে পেরেছি। নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হবে জলবায়ু সম্মেলন। তার আগে দেশটির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে এই অভিযান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করছে তার প্রধান বিমান চালককে বিপুল অর্থের প্রলোভন দেখিয়েছিল মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি পরিচয় গোপন রাখার শর্তে বার্তা সংস্থা এপিকে সেই ষড়যন্ত্রের বর্ণনা দিয়েছেন সাবেক ও বর্তমান 3 মার্কিন কর্মকর্তা। তারা জানান, পাইলটকে হাত করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার লক্ষ্য ছিল তাদের। সেখান থেকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার পরিকল্পনাও ছিল ওয়াশিংটনের। ডাসো ফালকন 900 EX বিভিন্ন স্থানে যাতায়াতে এই বিমানটিকে ব্যবহার করেন নিকোলাস মাদুরো। আর এই বিমানের পাইলটকে হাত করেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ষড়যন্ত্র এঁটেছিল যুক্তরাষ্ট্র। এপির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। পরিচয় গোপন করে সাবেক এবং বর্তমান 3 মার্কিন কর্মকর্তা সাক্ষাৎকার দেন বার্তা সংস্থাটির কাছে। সেখানেই তারা বিস্তারিত জানান কিভাবে মাদুরোকে গ্রেপ্তারের পরিকল্পনা করা হয়। গেল বছরের এপ্রিলে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে যন্ত্রাংশ মেরামত করতে আসে মাদুরোর ব্যবহৃত 2টি বিমান। এই তথ্য পৌঁছায় দেশটিতে নিয়োজিত মার্কিন গোয়েন্দা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের এজেন্ট এডউইন লোপেজের কাছে। গোপনে বিমানের প্রধান পাইলটের সাথে যোগাযোগ করে তাকে হাত করার চেষ্টা করেন লোপেজ। লোপেজ পাইলটকে বলেছিলেন ক্যারিবিয়ানের নির্জন কোনো অঞ্চলে মাদুরোকে নিয়ে আসুন। সেখান থেকে আমাদের লোকজন তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে। এরপর তার বিচার হবে। এ কাজ করলে আপনার জীবন বদলে যাবে। এর জন্য $50 মিলিয়ন ব্যয় করতে রাজি আছে সরকার। শেষ পর্যন্ত সে পরিকল্পনায় সায় দেয়নি মাদুরোর বিমান চালক। তবে পরবর্তী আরো 16 মাস পাইলটকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করেছিলেন লোপেজ। প্রশ্ন উঠছে, কি কারণে মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে কিংবা গ্রেফতার করতে এত আগ্রহী যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে আছে ভেনেজুয়েলা। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে লাতিন আমেরিকায় মার্কিন বিভিন্ন নীতির সরাসরি বিরোধিতা করে আসছে মাদুরোর মতো নেতারা। আর এ কারণেই দেশটিতে কোনো শক্তিশালী শাসক দেখতে চায় না ওয়াশিংটন। 25 বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছে ভেনেজুয়েলা। প্রথমে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের সময়ে, আর এখন নিকোলাস মাদুরোর আমলে। এ কারণেই ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকারের পরিবর্তনের দিকে এত মনোযোগী। মাদুরোকে উৎখাতের এই প্রয়াস বাইডেন আমলে শুরু হলেও তা বহাল রেখেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মাদক পাচারের সাথে মাদুরোর নাম যুক্ত করে প্রায়ই হুমকি ধামকি দিচ্ছেন তিনি। গোপনে নয়, ভেনেজুয়েলায় গোয়েন্দা অভিযান চালাতে সিআইএকে অনুমোদন দিয়েছেন কোনো রাগঢাক ছাড়াই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজায় আরও 2 জিম্মির মরদেহ উদ্ধার করেছে হামাস। মঙ্গলবার রাতে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড মরদেহগুলো উদ্ধার করে। তবে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে তা হস্তান্তর স্থগিত রাখা হয়েছে। মৃত জিম্মিদের পরিচয় জানালেও এখনো প্রকাশ করেনি তারা। এর আগে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে হামাস এক জিম্মির মরদেহ খুঁজে পায়। পরে রাতে উদ্ধারকৃত মরদেহটি ইসরায়েলের কাছে হস্তান্তর করার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আবারও গাজায় হামলা চালায়। এর জেরে মরদেহ হস্তান্তর স্থগিত করে গোষ্ঠীটি। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।